সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে 7 ফেব্রুয়ারি 2025 তারিখে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যে পরীক্ষা হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে 11 থেকে 20তম গ্রেডের তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন। তাই আজকের যে পরীক্ষা তার পূর্ণমান ছিল হচ্ছে 90, সময় ছিল 90 মিনিট। প্রথমে বাংলা ছিল হচ্ছে 25। তাই বাংলায় সন্ধি বিচ্ছেদ যে শুরু, প্রথম সন্ধি হচ্ছে বধূ উৎসব, এটা হবে হচ্ছে বধূ যোগ উৎসব। দুলোক, এটা দ্বীপ যোগ লোক। শীতার্থ সন্ধি বিচ্ছেদ হবে শীত যোগ ঋত। সৎজনের সন্ধি বিচ্ছেদ হবে সৎ যোগ জন। এবং পবিত্র সন্ধি বিচ্ছেদ হবে প যোগ ইত্র। 2 বলছে এক কথায় প্রকাশ করুন। প্রথমে ছিল যা বিনা যত্নে লাভ করা গিয়েছে, এটা হবে হচ্ছে অযত্ন লব্ধ। যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব। যে সকল অত্যাচারী সয়ে যায়, সর্বংসহা। এবং যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলা হচ্ছে অবিমিষ্যকারী। এবং যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর। এরপরে 3 বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। প্রথমে ছিল সপ্তর্ষি, এটা হবে সপ্ত ঋষির সমাহার, দ্বিগু সমাস। বিদ্যাধন, এটা হচ্ছে বিদ্যা রূপ ধন, রূপক কর্মধারয় সমাস। কানাকানি, কানে কানে যে কথা, ব্যতিহার বহুব্রী সমাস। একাদশ, একের অধিক 10 কর্মধারয় সমাস। এবং 20 বৃক্ষ, এটা হচ্ছে 20 যে বৃক্ষ, এটাও কর্মধারয় সমাস। এরপরে কারক নির্ণয় ছিল। প্রথমে ছিল বাবাকে বড্ড ভয় পায়, যেহেতু ভয়টা বাবা থেকে আসবে, সুতরাং এটা হবে অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, এটা হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি হবে। তারপরে ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি, মানে ডাক্তারকে ডাকবে। আর তোমার দেখা পেলাম না, এটা কর্মকারকে র এর ষষ্ঠী বিভক্তি, তাহলে হবে। এবং এ দেহে প্রাণ নেই, এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। এই 4টা ছিল ব্যাকরণ। এবং 5 নম্বরে বলছে আরব বসন্ত বিষয়ে 10টি বাক্য লিখুন। তো এই প্রশ্নের পিডিএফ আমাদের গ্রুপে দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো আপনারা ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এরপরে ইংরেজিতে চলে যাই। ইংরেজি প্রথমে বলছে ট্রান্সলেশন। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি, এটা হবে আই হ্যাভ লেফট নো স্টোন আনটার্নড। সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, এটা হবে হচ্ছে হি ইউজ টু হার্ড ওয়ার্ক। আমার লেখার কলম নেই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। এবার বলছে প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যাবাউট 2 আওয়ার্স। এবং আমি অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছি, আই এম গেটিং রেডি টু গো টু দ্য অফিস। এরপরে বলছে রাইট দ্য অ্যান্টোনিয়ামস। প্রথমে ছিল রিট্রিট। রিট্রিট অর্থ হচ্ছে প্রত্যাহার বা প্রত্যাবর্তন, যার অ্যান্টোনিয়াম লিখলে হবে হচ্ছে অ্যাডভান্স, মানে অগ্রসর হওয়া। হারবিঞ্জার, এটার অর্থ হচ্ছে অগ্রদূত বা পথিকৃৎ, এর অ্যান্টোনিয়াম হবে হচ্ছে ফলোয়ার। ট্রাইভাল শব্দের অর্থ হচ্ছে নগণ্য বা তুচ্ছ, যার অ্যান্টোনিয়াম হবে হচ্ছে জাইগ্যানেটিক বা বিশাল। অ্যানার্কি শব্দের অর্থ হচ্ছে অরাজকতা, এর অ্যান্টোনিয়াম হবে হচ্ছে ডিসিপ্লিন। এবং ইফেক্টিভ শব্দের অর্থ হচ্ছে কার্যকর, যার অ্যান্টোনিয়াম করলে হবে ইনএফেক্টিভ অথবা ভয়েড, মানে বাতিল। এরপরে 8 বলছে ফিল ইন দ্য গ্যাপস। প্রথমে ছিল হি হ্যাজ নো কন্ট্রোল হিমসেলফ, মানে তার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই, এটা হবে ওভার হিমসেলফ। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ইন সেপ্টেম্বর 1939, এটা ব্রোক আউট হবে, ব্রোক আউট মানে সংগঠিত হওয়া। ডোন্ট ইন্ট্রুড মাই প্রাইভেসি, অর্থাৎ আমার প্রাইভেসি লঙ্ঘন করিও না, ইন্ট্রুড ইনটু মাই প্রাইভেসি। অ্যাজ সুন অ্যাজ হি স মি হি ড্যাশ অ্যাওয়ে, এটা হবে ফ্লেড অ্যাওয়ে, মানে আমাকে দেখার সাথে সাথে সে পালিয়ে গেল। আর স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন,
এরপরে ওয়ার্ড মিনিং ছিল, যেগুলো ইংলিশে দেওয়া ছিল, আবার ইংলিশে ওয়ার্ড মিনিং লিখতে হবে। যেমন বিলাইটেড শব্দের অর্থ হচ্ছে উচ্ছ্বসিত বা এক্সাইটেড বা জয়ফুল, যাই হোক এটা লেখা যাবে। কোহেরেন্ট শব্দের অর্থ সঙ্গতিপূর্ণ বা রেলিভেন্ট। হেজ শব্দের অর্থ রক্ষা কবচ বা প্রোটেকশন। কিনশিপ অর্থ হচ্ছে ব্লাড রিলেশন, এবং অমনিপটেন্ট অর্থ সর্বশক্তিমান বা অল পাওয়ারফুল। 10 বলছে রাইট এ প্যারাগ্রাফ অন ব্লু ইকোনমি। তো এটা নিয়েও আমাদের ডেসক্রিপশন বক্সে যে পিডিএফ ফাইল আছে সেখানে প্যারাগ্রাফ দেওয়া আছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে গণিতে। গণিত ছিল 20 নম্বরের। তো গণিতগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখব আর কি। প্রথম যে গণিতটা ছিল সেখানে বলছে যে আপনার একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো এখানে আমাদের মূলত দুইটা অঙ্ক একসাথে করতে হবে। তো প্রথমে আমরা মনে করি আসল হচ্ছে 100 টাকা। মনে করি আসল 100 টাকা। আসল হচ্ছে 100 টাকা। তাহলে 100 টাকা আসল হলে যদি টাকা দ্বিগুণ হয় তাহলে সুদ হবে হচ্ছে 100 টাকা। কারণ 100 টাকা আসল হলে টাকার দ্বিগুণ হলে সুদও 100 টাকাই হবে। তো এই যে 100 টাকা, এটা কয় বছরের সুদ? এটা হচ্ছে আপনার 6 বছরের সুদ। 6 বছরের সুদ হচ্ছে 100 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 100কে আমরা যদি ভাগ করি 6 দিয়ে, তাহলে আমরা এটা বলতে পারি 50/3, এই এত টাকা। এত টাকা মানে কি? এত টাকা মানে এটাই হচ্ছে আমাদের সুদের হার। কেন? কারণ 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 50/3 টাকা। তাহলে আমাদের সুদের যে হারটা সেটা হচ্ছে 50/3 টাকা। তাহলে সুদের হার আমরা পেয়ে গেলাম। এখন বলছে এই সুদের হার ধরে আমাদের হিসাব করতে হবে, তাহলে কত বছরে সেটা হচ্ছে 3 গুণ হবে। হ্যাঁ, মানে এখন এই সুদের হারে আমরা 100 টাকায় 1 বছরের সুদ পাবো হচ্ছে আপনার 50/3 টাকা। এখন বলছে যে কত বছরে, তাহলে এই টাকাটা হচ্ছে 3 গুণ হবে। তাহলে 3 গুণ যখন হবে তখন আপনার হচ্ছে সুদ হবে কত টাকা? তখন কিন্তু সুদ আর আপনার 100 টাকা যদি আপনার আসল হয় তাহলে তখন সুদ হবে হচ্ছে 200 টাকা। হ্যাঁ, তাহলে 200 টাকা সুদ হবে। তাহলে বছর কত বছর লাগবে? বছর লাগবে আপনার 200 টাকা সুদ, আর 1 বছরের সুদ হচ্ছে 50/3 টাকা। তাহলে আপনি বছর সংখ্যা বের করতে পারবেন। তাহলে এই 3 উপরে উঠে যাবে, তার মানে 200 গুণন 3/50। এটা দিয়ে এটা কাটলে আপনার 4, এটা 12 বছর। অর্থাৎ 12 বছরে আপনার টাকা 3 গুণ হয়ে যাবে। এই তো এইটা গেল। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে বলছে একজন দোকানি 7.5% ক্ষতিতে একটি পণ্য আপনার হচ্ছে বিক্রয় করলো। যদি পণ্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা মনে করি তাহলে আমাদের ঐকিক নিয়মে সহজেই করা যাবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে এই যে 7.5% যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিতে তাহলে বিক্রি করবে কত টাকা? 100 টাকা থেকে 7.5 টাকা বাদ যাবে, তাই না? তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা থেকে 7.5 টাকা বাদ দিলে 82 টাকা 50 পয়সা। এই টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। এখন বলছে যে ক্রয় মূল্য যদি আবার 10% কম হয়, তার মানে আমাদের ক্রয় মূল্য 10% কম হলে
ক্রয় মূল্য হবে কয় টাকা? তাহলে আমাদের 100 টাকার ক্রয় মূল্য এখন হবে হচ্ছে 90 টাকা। আগে ছিল 100 টাকা, এই ক্রয় মূল্যটাই হবে এখন 90 টাকা। এইবার হচ্ছে আমাদের 20% লাভে বিক্রয় মূল্য হবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে আপনার এই 90 টাকা থাকবে, 90 টাকার উপরে আরও 20% লাভ ধরতে হবে। তাহলে 90 টাকার 20% লাভ ধরলে 18 টাকা হবে। 18 টাকা 90 টাকা মিলে 108 টাকা। 108 টাকা। এখন বিক্রয় মূল্যে তাহলে পার্থক্য কত হলো? আগে ছিল আমাদের 82 টাকা 50 পয়সা, এখন হলো 108 টাকা। তাহলে আমাদের এখানে আমরা লিখব যে বিক্রয় মূল্যের পার্থক্য হলো আপনার 108 টাকা থেকে আমরা যদি 82.5 টাকা বাদ দেই তাহলে হবে 15 টাকা, তাই না? না 15 না, 8 7 15 টাকা, মানে 15 টাকা 50 পয়সা। এত টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে পার্থক্য যদি 1 টাকা হয় তাহলে কত হবে? 100 ভাগ 15.5। আর যদি পার্থক্য আমাদের 31 টাকা হয় তখন কত হবে? তখন আমরা হচ্ছে এই 100 গুণন 31 ভাগ হচ্ছে 15.5। তো এই 15.5 দিয়ে কাটলে এটা 2 হবে, তাহলে 200 টাকা। তার মানে আমাদের এই পণ্যের ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে চলে যাই। বলছে একটি 254 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি সেতুকে অতিক্রম করবে 20 সেকেন্ডে, আর 100 মিটার দীর্ঘ একটি সেতুকে অতিক্রম করবে 13 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? মানে ট্রেনের দৈর্ঘ্যটা দেওয়া নেই। একটা 254 মিটার সেতু যখন যাবে তখন সময় লাগবে 20 সেকেন্ড, আর আপনার 100 মিটার যখন যাবে তখন সময় লাগবে 13 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা মনে করি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার। মনে করি ট্রেনের দৈর্ঘ্য x মিটার। তো x মিটার যদি ট্রেনের দৈর্ঘ্য হয় তাহলে প্রশ্ন মতে আপনি দেখেন প্রথমে 10x প্লাস আর সেতু হচ্ছে 254, এইটা ভ্রমণ করলো। তারপরে আপনার x প্লাস 100 এইটা ভ্রমণ করলো। আচ্ছা, প্রথমে তার সময় লাগলো হচ্ছে 20 সেকেন্ড, তাহলে 20 দিয়ে ভাগ করলে তার গতি পাওয়া যাবে। পরে সময় লাগলো তার 13 সেকেন্ড, তাহলে 13 দিয়ে ভাগ করলে তার গতি পাওয়া যাবে। তো এইটা ট্রেনের গতি তো সমান, বা এখন আমরা হচ্ছে এটা আর গুণ করে দেব। তাহলে এটা 20x আর 13x এখানে বাদ যাবে, সমান হচ্ছে 20 হলে এটা 2000, হ্যাঁ। তারপরে আমাদের হচ্ছে আমি একটু কারেকশন নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হচ্ছে এইটা আগে গুণ করব আমরা, কারণ হচ্ছে যে আপনার বড় সংখ্যা আগে নিতে হবে। তাহলে 254 আর 13 গুণ করলে আমাদের হবে 3302, আর এখানে হচ্ছে 2000। তাহলে এখানে 7x হবে, 7x সমান 1302, বা x এর মান আমরা যদি এখান থেকে বের করি তাহলে হচ্ছে 7 একে 7, আর এখানে 6 7 8 56, 4 বের হয় 42, মানে 6 7 42। তার মানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 186 মিটার। তার মানে এটাই হচ্ছে আমাদের x ধরছিলাম, x এর মান তো আমাদের বের হয়ে গেল। আচ্ছা, এর পরেরটাতে যাই। পরেরটাতে বলছে যে a ইকুয়াল টু 3 পাওয়ার 1/3, 3 পাওয়ার মাইনাস 1/3 হলে 3a কিউব মাইনাস 9a প্লাস 1 এর মান কত? তাহলে এখানে আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। a
ইন্টু 3 পাওয়ার 1/3 প্লাস 3 পাওয়ার মাইনাস 1/3। তা আমরা আগে উভয় পাশে কিউব করে দেব, উভয় পাশে ঘন করব, কিউব করে দেব। তাহলে এটা হবে হচ্ছে a কিউব সমান এটা 3 পাওয়ার 1/3 এটার পরে a কিউব প্লাস 3 পাওয়ার মাইনাস 1/3 এরপরে হচ্ছে কিউব মানে b কিউব প্লাস 3 ইন্টু এটা হচ্ছে a, এটা হচ্ছে b আর a প্লাস b, অর্থাৎ 3 ইন্টু 3 পাওয়ার 1/3 প্লাস 3 পাওয়ার মাইনাস 1/3। আচ্ছা, মানে a কিউব b কিউব প্লাস 3ab a প্লাস b এর সূত্র, বা এটাকে আমরা লিখব হচ্ছে a কিউব, এখান থেকে আমরা এই 3 কাটা, এই 3 কাটা, তাহলে সমান এখানে আমাদের হচ্ছে 3, এটা শুধু 3 প্লাস এটা 3 এর উপর মাইনাস 1 থাকলে সেটা 1/3 হয়। আচ্ছা, প্লাস এখানে 3, এই যে এইটার মান আমরা বসাবো এখানে নিয়ে এসে, অঙ্কে দেওয়া আছে এ, আর এখানে আপনার আছে 3, এই দুইটা বেজ যোগ করে দেব, মানে বেজ সমান থাকলে পাওয়ার যোগ হয়। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এটা a কিউব সমান সমান এটা 3 প্লাস 1/3 প্লাস এখানে আমাদের হচ্ছে যেহেতু দুইটা প্লাস মাইনাস এটা কেটে যাবে, তাহলে 3 এর উপর 0 হয়ে যাবে, 3 এর উপর 0 হলে 1 হবে, যে কোনো কিছুর উপর 0 হলে সেটা 1 হয়, তাহলে এটা হচ্ছে 3a। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে উভয় পাশে 3 দিয়ে গুণ করে দেব, তাহলে এটা 3a কিউব ইকুয়াল টু 9 প্লাস 1 প্লাস হচ্ছে 9a। আচ্ছা, এখন আমাদের অঙ্কের হিসাবে সাজায় নিব যে 3a কিউব মাইনাস 9a সমান সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে আমার 3a কিউব প্লাস 9a মাইনাস 9a প্লাস 1 চেয়েছে, তাহলে 3a কিউব মাইনাস 9a প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু তাহলে 11 হবে, 1 বাড়বে, এইটাই উত্তর হবে। এরপর এটাতে বলছে কি যে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের লসাগুর ক্ষেত্রে প্রথম রাশি আমরা আগে লিখি। প্রথম রাশি হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে এইটার আমরা মিডল টার্ম করব এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, তাহলে এখান থেকে x কমন নিলে x প্লাস 2, এখান থেকে প্লাস 1 কমন নিলে x প্লাস 2, তাহলে একটা হবে x প্লাস 1 আর একটা হবে হচ্ছে x প্লাস 2। এরপর আমরা হচ্ছে দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশি কি বলছে? দ্বিতীয় রাশি আছে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা সূত্র লিখবো আমরা x মাইনাস 1 আর x প্লাস 1। হ্যাঁ, এরপর আমরা তৃতীয় রাশিতে আসি। তৃতীয় রাশি বলছে x স্কোয়ার প্লাস x মাইনাস 2, তাহলে এইটাকে আমরা x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2। আচ্ছা, তাহলে এখান থেকে x কমন নিলে x প্লাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নিলে x প্লাস 2, অর্থাৎ একটা হচ্ছে x প্লাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 1। এখন আমরা যদি লসাগুর হিসাব করি তাহলে আমাদের লসাগুটা কত হবে? লসাগুটা হবে প্রথমে আমাদের x প্লাস 1 এখানেও আছে এখানেও আছে, এটা আমরা নিয়ে নিব। তাহলে x প্লাস 1 নিলাম, তারপর x মাইনাস 1 এখানে আছে এখানে আছে, এটাও নিয়ে নেব। আর x প্লাস 2 এখানে আছে আর x প্লাস 2 এখানে আছে, এটাও নিয়ে নেব। তাহলে আমাদের হচ্ছে লসাগু হয়ে যাবে। তাহলে এটাও যদি আমরা সূত্র লিখি তাহলে x স্কোয়ার মাইনাস 1 আর x প্লাস 2, এটাই হচ্ছে আমাদের লসাগু। আচ্ছা, এরপরে আমাদের সাধারণ জ্ঞানে চলে যাব। সাধারণ জ্ঞান বলছে যে কসোভোর রাজধানীর নাম কি? এটা হবে প্রিস্টিনা। কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখককে? অ্যাডাম স্মিথ। শোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে বঙ্গোপসাগরে। সুইডেনের মুদ্রা কি? ক্রোনা। বাংলাদেশের ইটিন চালু হয় কত সালে? 2013 সালে। HTTPর পূর্ণরূপ? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। 1 টেরাবাইটে কত মেগাবাইট? 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। আবার 1024 গিগাবাইটে হবে হচ্ছে 1 টেরাবাইট, তাহলে 1024 গুণন 1024।
কম্পিউটার মেমোরি তৈরি হয় কী দিয়ে? সিলিকন। নামহীন গোত্রহীন কার লেখা? আজিজুল হক। আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে? শফিকুল হক হীরা। উড়োজাহাজের গতি নির্ণয়কারী যন্ত্রের নাম কি? এটা হবে ট্যাকোমিটার। গ্রিনপিস কোন দেশের সংগঠন? পরিবেশ আন্দোলনকারী গ্রুপ, নেদারল্যান্ড। বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। ওয়াইপোর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। আইপিইসির পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল প্রোগ্রাম অন দ্য এলিমিনেশন অফ চাইল্ড লেবার। সর্বপ্রথম ই বিজনেস শুরু করে কোন কোম্পানি? এটা হবে অ্যামাজন। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? উনি হচ্ছে মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত। বাংলাদেশ ইন্টারনেট চালে 1996 সালে। এবং আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত? এটা পারস্য উপসাগরে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।